কানাডার স্কুলগুলোতে আপনি যদি আপনার 18 বছরের নিচের কোনো সন্তানকে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াতে চান, তাহলে আপনাকে স্কুলিং ভিসার মাধ্যমে আসতে হবে। এই ভিসায় মূলত হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়েছে। সো অপ্রাপ্ত বয়স্ক বলতে আমরা বুঝি কানাডার বিভিন্ন প্রদেশে 18 বছরের নিচে যারা, তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বলা হয়। আবার কিছু প্রদেশে 19 বছরের নিচে যারা, তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বলা হয়। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আবেদন করে দেখাবো পুরো স্টেপ, কিভাবে আপনারা স্কুলগুলোতে আবেদন করবেন, কি ধরনের ডকুমেন্টস লাগবে, কতদিন ওয়েট করার পর আপনাদের অফার লেটার আসবে, স্কুলগুলোতে আপনাদের টিউশন ফি কেমন যেতে পারে, অভিভাবক হিসাবে আপনি যদি কানাডা আসতে চান তাহলে আপনার খরচ কেমন যাবে, যদি আপনি না আসতে চান, কানাডার স্থানীয় কোনো অভিভাবক যদি আপনি নিয়োগ দিতে চান, সেক্ষেত্রে আপনার খরচ কেমন যেতে পারে। পাশাপাশি আমি আলোচনা করব যদি আপনারা সন্তানের সাথে আসেন কাজ করতে পারবেন কিনা, অথবা আপনার বা আপনার সন্তানের ভিসার মেয়াদ কতদিন হবে। চলুন শুরু করা যাক। প্রথমে কানাডার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু বলি। এখানকার স্কুলগুলো আসলে মূলত জেলা ভিত্তিক বা এরিয়া ভিত্তিক। আমাদের যেমন বাংলাদেশে কুমিল্লা শিক্ষা বোর্ড এর অধীনে তার আশপাশের জেলাগুলো এবং ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে কিছু জেলা, একইভাবে এখানকার স্কুলগুলো জেলায় জেলায় ভাগ করা এবং প্রত্যেকটা জেলার স্কুলগুলো এক একটা ওই জেলার বোর্ডের অধীনে, যেগুলোকে স্কুল ডিস্ট্রিক্ট বোর্ড বলা হয়। কানাডাতে শত শত ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড আছে। এখন আমরা ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। কানাডার সকল স্কুল ডিস্ট্রিক্টের লিস্ট যদি আপনি দেখতে চান, গুগলে লিখবেন লিস্ট অফ স্কুল ডিস্ট্রিক্টস ইন কানাডা। প্রথম উইকিপিডিয়ার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে হচ্ছে আপনারা ক্লিক করবেন। সেই লিঙ্কে যাওয়ার পর আপনারা কানাডার 10টা প্রদেশ, 3টা টেরিটরির যেই স্কুল ডিস্ট্রিক্টের লিঙ্ক আছে সেটা পাবেন। আপনার সন্তানকে কানাডার যেই প্রদেশে পড়াশোনা করাতে চাচ্ছেন সেই প্রদেশের লিঙ্কে ক্লিক করবেন। আমি যদি অন্টারিওটা উদাহরণ হিসেবে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বলা আছে যে অন্টারিওতে টোটাল 76টা পাবলিক স্কুল বোর্ড আছে। এগুলোর লিস্ট নিচে দেয়া আছে। উদাহরণ হিসেবে আমি আপনাদের বলি, এই যে অ্যালগোমা, এটা হচ্ছে একটা জেলা। এই জেলার সমস্ত স্কুলগুলো অ্যালগোমা ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের অধীনে। আপনার সন্তানকে যদি অ্যালগোমা জেলার কোনো স্কুলে পড়াতে চান, তাহলে কোনো স্কুলে সরাসরি আবেদন করতে পারবেন না, আপনাকে অ্যালগোমা ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে আবেদন করতে হবে। তখন তারা আপনার সন্তানকে ভর্তি হতে সাহায্য করবে। সো আমি উদাহরণ হিসাবে টরন্টোটা দেখাচ্ছি, টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড। এখন আমরা যদি গুগলে সার্চ দেই টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, সবার শেষে লিখবো হাউ টু অ্যাপ্লাই। আপনি যেই ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের লিঙ্কে যেতে চান, আপনি শুধু লিখবেন ভ্যানকুভার ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড হাউ টু অ্যাপ্লাই অথবা টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড হাউ টু অ্যাপ্লাই। সো প্রথমে লিঙ্কটা চলে আসছে, দেখেন হাউ টু অ্যাপ্লাই। আমরা এখানে ক্লিক করলাম। এখানে অ্যাপ্লিকেশন প্রসেসে প্রথমেই বলেছে এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে হবে। সো এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। এখানে স্টুডেন্ট লগইনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে লগইন করতে বলা আছে, আবার রেজিস্ট্রেশনের কথাও বলা আছে। সো রেজিস্ট্রেশন আমরা প্রথমে করব, যেহেতু আমাদের এর আগে রেজিস্ট্রেশন ছিল না। এই ইনফরমেশন গুলো ফিল আপ করার পর আমরা হচ্ছে দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন চাইবে, যেমন পাসওয়ার্ড, আপনার 3টা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। পরবর্তীতে আপনি যখন লগইন করবেন তখন হচ্ছে এই সিকিউরিটি অ্যান্সার গুলো চাইবে। যদি আপনি না দিতে পারেন, আপনাকে কিন্তু লগইন করতে দেওয়া হবে না। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটা, এরা বলছে যে কমপ্লিট হয়ে গেছে। আপনি ইমেইলে যাবেন, যে ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলের ইনবক্সে গিয়ে আপনি দেখেন একটা স্টুডেন্ট আইডি নাম্বার পেয়েছেন, একটা লিঙ্ক পেয়েছেন। সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার এই যে দেখেন আইডিটা আপনি মাথার মধ্যে রাখবেন। পরবর্তীতে আপনারা আবার এই লগইন পেজে আসবেন। আসার পর এই যে স্টুডেন্ট আইডি এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন, এই দুইটা দিয়ে আপনি হচ্ছে লগইন করবেন। তারপর হচ্ছে আপনাকে বলবে যে এই যে 3টা সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, এগুলোর হচ্ছে একটা অ্যান্সার চাইবে। অ্যান্সার যখন দিবেন, লগইনে ক্লিক করবেন, আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলেন। এখানে দেখেন নিউ অ্যাপ্লিকেশন যেই অপশনটা আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলতে পারবেন। আপনারা যখন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন, তখন এই পেজটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে একটা প্রোফাইল। এখানে দেখেন এই যে ইনফরমেশন গুলো আছে, এগুলো হচ্ছে আপনার অটোমেটিক্যালি হচ্ছে ফিল আপ হয়ে আছে। সেকশন 1 স্কুল রিকোয়েস্ট, এখানে কিছু ইনফরমেশন চাইবে। এখানে সেকশন 2 তে যদি আপনারা ক্লিক করেন, তাহলে স্টুডেন্টের ইনফরমেশন চাইবে। তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট সেকশন 6। এইভাবে 14টা সেকশন আপনাদের কমপ্লিট করতে হবে। সো প্রথম সেকশনে যদি আমি ক্লিক করি, এখানে কি বলা আছে, আপনার সন্তান কোন ক্লাসে হচ্ছে কমপ্লিট করেছে
এখানে আপনি হচ্ছে 6 দিলেন, ক্লাস 6 গ্রেড। আপনি কি এলিমেন্টারি স্কুল অথবা হচ্ছে সেকেন্ডারি স্কুল, এটা হচ্ছে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে এলিমেন্টারি স্কুল, আর 9 থেকে 12 হচ্ছে সেকেন্ডারি স্কুল। সো আপনি যেটাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখেন আপনি কোন টার্মের জন্য আপনার ছেলেকে পড়াতে চাচ্ছেন বছরের। সো আমি একটা র্যান্ডমলি সিলেক্ট করলাম যে ফেব্রুয়ারি টু জুন। নিচে এসে দেখেন এখানে বলছে যে হোয়াইল ইন কানাডা, মানে এখানে কার অধীনে এই সন্তান থাকবে। এখানে আপনি যদি নিজে আপনার সন্তানের সাথে আসেন তাহলে প্রথম যেটা সেটা সিলেক্ট করবেন। এরপরে যদি আপনি একটা কাস্টোডিয়ান অথবা স্থানীয় অভিভাবক নির্বাচন করতে চান তাহলে এখানে আপনি এটা সিলেক্ট করবেন। আর আপনার যদি কোনো ধারণা না থাকে কার মাধ্যমে করাবেন বা আপনার সন্তান কোথায় থাকবে তাহলে আপনি হচ্ছে এই 3 নম্বরটা সিলেক্ট করবেন। এরপর সেভে যখন ক্লিক করবেন তখন আপনি 2 নম্বরে চলে যাবেন, সেকশন 2 স্টুডেন্ট ইনফরমেশন। এখানে এসে দেখেন আপনি আপনার যে সন্তান আছে তার বিভিন্ন ইনফরমেশন দিবেন। এরপর হচ্ছে সে বর্তমানে কোন স্কুলে লেখাপড়া করে বাংলাদেশে সেটা দিবেন। এরপর হচ্ছে কানাডাতে যেই অ্যাড্রেসে সে থাকবে তার হোম অ্যাড্রেসটা আপনি তার সাথে যেই অ্যাড্রেসে থাকবেন অথবা কোন একটা কাস্টোডিয়ানের অধীনে যে থাকবে তার ঠিকানাটা এখানে দিতে হবে। দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যেই ঠিকানাটা দিবেন এখানে এই ঠিকানার উপর ভিত্তি করে আপনার সন্তানকে এই ঠিকানার খুবই কাছের কোন একটা স্কুলে ওরা অ্যাসাইন করে দিবে। পরবর্তীতে আপনি চাইলে সেই স্কুল চেঞ্জ করতে পারবেন। এই ভেরিফাই অ্যাড্রেস করবেন, তারপর হচ্ছে সেভে যখন ক্লিক করবেন দেখেন এখানে প্যারেন্টস ও গার্ডিয়ানের হচ্ছে ইনফরমেশন চাচ্ছে। এখানে হচ্ছে জেন্ডার, রিলেশন, এই সমস্ত কিছু আপনার হচ্ছে এখানে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করার পরে আপনারা সেকশন 4 এ চলে আসছেন। দেখেন এখানে বলছে সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন কানাডা কাস্টোডিয়ান ইনফরমেশন। যদি আপনি মনে করেন আপনার একজন কাস্টোডিয়ান লাগবে তাহলে এই অংশটা সিলেক্ট করবেন। এই হোমস্টে ইনফরমেশন যেটা সেটাও হচ্ছে আপনার ছেলেকে টেক কেয়ার করবে। সো এই ধরনের কেউ যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দিবেন। ইমার্জেন্সি কন্টাক্ট, আপনি এখানে ইমার্জেন্সি কন্টাক্ট দিতে পারবেন। যদি আপাতত না দিতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন। সেভে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এডুকেশনাল গোল, এখানে আপনি যেটা করতে পছন্দ করেন এরকম কয়েকটা উল্লেখ করবেন। এরপরে হেলথ ইনফরমেশন, আপনার সন্তানের যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটা আপনি এখানে উল্লেখ করবেন এবং কি ধরনের হেল্প দরকার সেটা আপনি এখানে কিন্তু একটা নোট নিয়ে রাখতে পারেন। আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। সেভে ক্লিক করে যখন নিচে যাবেন তখন দেখেন এখানে হচ্ছে বিভিন্ন রিফান্ড পলিসি আছে। আমরা জানি যে আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে আপনাদের কিছু টাকা পয়সা যাবে, $400 মতো হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আছে, প্লাস আরো আনুষঙ্গিক ইন ফিউচার যদি খরচ হয়। এখানে বলেছে যে রিফান্ড পলিসিটা এটা আপনি পুরোটা পড়বেন, দেন এখানে টিক মার্ক দিবেন। এরপরে হচ্ছে আপনার এখানে বাকি যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে ফর্মালিটি, আপনি জাস্ট পড়ে দেন চেক মার্কে ক্লিক করবেন। বাকি সবগুলো এভাবে কমপ্লিট করে ফেলবেন। সবার শেষে আপনি যখন কমপ্লিট করে ফেলবেন এই 14টা সেকশন তখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে পেমেন্টের অপশন চাচ্ছে $400। আপনি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ইউজ করে এই পেমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনারা এখানে লগ আউট করে নতুন করে হচ্ছে আপনারা লগ ইন করবেন। তারপর হচ্ছে আপনারা এইটা দেখতে পাবেন, এই যে দেখেন আপলোড ডকুমেন্টস। এখানে যখন আপনারা ক্লিক করবেন এই যে দেখেন এটা আসবে। এই পেজে আমি দেখাবো আমাদের কোন ধরনের ডকুমেন্টস গুলো লাগবে। প্রথমে দেখেন কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা সেটাতে যদি আমি ক্লিক করি এই পেজে আসবে, যে পেজটা 14টা সেকশনে আমরা কিছুক্ষণ আগে কমপ্লিট করেছি। সো এটা আমাদের হয়ে গেছে। এরপরে দেখেন আপনার বাচ্চার বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট ইংরেজি ভাষায় সেটা করে পিডিএফ আকারে আপনি এখানে আপলোড দিতে হবে। এরপরে দেখেন লেটার অফ রিকমেন্ডেশন, এটা আপনার সন্তান যে স্কুলে পড়ে তাদেরকে বললেই তারা দিবে। এটাকে ছবি তুলে আপনি এখানে পিডিএফ আকারে আপলোড দিবেন। এখানে দেখেন এখানে বলছে যে আপনার সন্তানের লাস্ট 2 বছরের যে একাডেমিক রেজাল্ট আছে স্কুলের, সেই রেজাল্টটা আপনারা হচ্ছে নোটারি করে পিডিএফ আকারে আপলোড করবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কাস্টোডিয়ান যে ডিক্লারেশন ফর্ম। কাস্টোডিয়ান কি? কাস্টোডিয়ান হচ্ছে অভিভাবক। কানাডার নিয়ম হচ্ছে 18 বছরের নিচে কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা করতে চায় কানাডাতে তাহলে তার সাথে একজন অভিভাবক লাগবে। সো আপনি যদি অভিভাবক হিসাবে আসতে চান তাহলে অনেক ভালো, আপনি আসতে পারবেন। আর যদি আপনি ব্যস্ত হন, না আসতে চান, সেক্ষেত্রে কানাডার ভেতর থেকে একজন লোকাল অভিভাবক আপনি নিয়োগ দিতে পারবেন, যাদেরকে কাস্টোডিয়ান বলা হয়। এই কাস্টোডিয়ান আপনি কিভাবে ম্যানেজ করবেন? অনেক ভাবে হতে পারে। প্রথমত হচ্ছে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পরিচিতর মধ্যে যদি কেউ থাকে, তারা যদি আগ্রহী হয়, সো তাদেরকে আপনি কিন্তু অভিভাবক হিসেবে নিয়োগ দিতে পারবেন। আপনার সন্তান তাদের তত্ত্বাবধানে থাকবে। যদি সেটাও না থাকে, এখানকার কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। সো এগুলো খুবই কমন বিষয়। এজেন্সিরা আপনাকে হেল্প করবে একজন স্থানীয় অভিভাবক পেতে। তারা আসলে 2 ধরনের হেল্প করে। প্রথমত আপনি 6 থেকে 12 মাসের জন্য তাদেরকে $1,000 থেকে $2,000 মতো একটা ফি দিতে হবে। তারপর আপনি যদি বলেন যে
স্টুডেন্ট হাউজিং ব্যবস্থা করতে, তারা আপনাকে হাউজিং এর ব্যবস্থা করে দিবে। সেক্ষেত্রে দেখা গেছে শুরুতে $500 আপনি এককালীন একটা ফি দিলেন, এরপর আপনাকে মাসিক যে খরচটা বাসা ভাড়া বাবদ সেটা 500 থেকে 1500 যে কোনো একটা হতে পারে, এরপর খাওয়া বাবদ যত হয় তত খরচ যাবে। আপনি যদি চান আপনার সন্তান এখানকার স্থানীয় কোনো পরিবারের সাথে থাকবে, সেখানে পড়াশোনা করবে, বড় হবে, তাহলে আপনি যদি তাদেরকে বলেন যে আমি হোম স্টে চাই, তারা আসলে হোম স্টের ব্যবস্থা করে দিবে। এবং হোম স্টেটা হচ্ছে কিছুটা এক্সপেন্সিভ, যেমন প্রথমে এককালীন $700 দিতে হবে, এরপর প্রতি সপ্তাহে $350 থেকে $450 মতো তাদেরকে পে করতে হবে। দর্শক, কাস্টোডিয়ান যদি ম্যানেজ হয়ে যায় অথবা আপনি নিজেই যদি আপনার সন্তানের কাস্টোডিয়ান হয়ে কানাডাতে আসতে চান, তাহলে গুগলে লিখবেন কাস্টোডিয়ান ডিক্লারেশন ফর্ম। প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে গিয়ে এই যে দেখেন একটা পিডিএফ দেখাচ্ছে, সেই পিডিএফটা ডাউনলোড করবেন। এর আগে অ্যাক্রোবাট রিডার যে সফটওয়্যারটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এই যে ফর্মটা, এখানে 3টা পেজ। প্রথম যে পেজ, এখানে কাস্টোডিয়ানের কথা বলা আছে, অর্থাৎ কানাডা থেকে যাকে আপনি ম্যানেজ করলেন। সো সে কি করবে, প্রথম পেজটা সে হচ্ছে প্রিন্ট করবে, তার সমস্ত ইনফরমেশন স্বাক্ষর দিবে, কানাডা থেকে কারোর মাধ্যমে সে হচ্ছে এটা নোটারি করাবে। আর আপনি নিজেই যদি কাস্টোডিয়ান হিসাবে আসতে চান, তাহলে এখানে আপনার তথ্যগুলো দিবেন এবং বাংলাদেশের কোন একটা নোটারি প্লেস থেকে এটাকে নোটারি করে নেবেন। ঠিক একই ভাবে যে 2 নম্বর পেজটা আছে, সেই 2 নম্বর পেজে আপনার তথ্য থাকবে গার্ডিয়ান হিসেবে। এখানে আপনি তথ্য দিবেন, সিগনেচার করবেন, বাংলাদেশে যারা নোটারি করে তাদের মাধ্যমে আপনি এটা নোটারি করে ফেলবেন। এই যে কাস্টোডিয়ানের পার্ট এবং হচ্ছে এই গার্ডিয়ানের পার্ট, দুইটা কিন্তু আপনারা নতুন করে ছবি তুলবেন, দুইটা হচ্ছে আলাদা, দুইটা হচ্ছে ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলো আমরা এখন আপলোড করব। টরন্টো ডিস্ট্রিক্ট বোর্ডের যে ওয়েবসাইটে আমরা $400 দিয়ে আবেদন করেছিলাম, সেখানে এই যে দেখেন এখানে বলা আছে যে কাস্টোডিয়ানের ডকুমেন্টসটা সেটা আপলোড করার জন্য। তাহলে প্রথম যে পেজটা কাস্টোডিয়ান ফিল আপ করেছিল, নোটারি করেছিল, সেইটাকে এখানে আপলোড দিবে। দ্বিতীয়তে এই যে দেখেন লাল দাগ দেয়া, সেখানে গার্ডিয়ানের যে পার্টটা 2 নম্বর পেজ, গার্ডিয়ান সেটা আপলোড দিবে। তাহলে আমাদের গার্ডিয়ানের যে অংশগুলো সেটা আসলে সাবমিট করা হয়ে গেল। দর্শক, আমরা অ্যাপ্লিকেশন ফি এবং ডকুমেন্টস আপলোডের মাধ্যমে অ্যাপ্লিকেশনের প্রথম ধাপ সম্পূর্ণ করেছি। আমাদের যে আবেদনটা সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট বোর্ড 2 থেকে 8 সপ্তাহের মধ্যে রিভিউ করে জানাবে। ওরা যদি আপনাকে সিলেক্ট করে তাহলে আপনাকে মেইলে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে এবং বলবে যে আপনার স্কুলের টিউশন ফি কতদিনের মধ্যে কিভাবে আপনি এটা পে করবেন। টিউশন ফি এই যে স্কুলগুলোতে নরমালি $15,000 থেকে $25,000 ভেতরে হতে পারে, কম বেশিও হতে পারে। আপনাদেরকে এটা জানাবে ডিস্ট্রিক্ট বোর্ড থেকে। সেই নিয়ম আপনি ফলো করে এটা যখন পে করবেন, তখন 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাকে ওরা হচ্ছে একটা অফিসিয়াল অফার লেটার দিবে। যেই অফার লেটারটা দিয়ে আপনি রেগুলার স্টুডেন্ট ভিসার মতো স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। এবার আপনাদের কয়েকটি প্রশ্নের উত্তর দেই। অভিভাবক হিসেবে আপনারা কি সন্তানের সাথে স্বামী স্ত্রী দুজনেই আসতে পারবেন? উত্তর হচ্ছে না, যে কোনো একজনকে আসতে হবে। আর অপর যিনি থাকবেন তিনি আসলে রেগুলার এজ এ ভিজিটর হিসেবে নতুন করে ভিজিট ভিসা আবেদন করবেন। যদি ভিসা পান তাহলে আপনিও কিন্তু ভিজিটর হিসেবে আসতে পারবেন। আপনার সন্তান বা অভিভাবক হিসেবে আপনি যখন আসবেন তখন আপনাদের কতদিনের ভিসা দিবে? দর্শক, স্কুলের ভিসার ক্ষেত্রে আমরা জানি যে প্রতি বছর নতুন করে হচ্ছে ক্যালেন্ডার শুরু হয়। সো আপনি যখন আসবেন আপনাকে 1 বছরের ভিসার মেয়াদ দেওয়া হবে, আপনার সন্তানকেও 1 বছরের দেওয়া হবে যদি ক্লাস 1 থেকে 8 হয়। আর 9 থেকে 12 যারা, তাদেরকেও 1 বছর দেওয়া হবে প্লাস 90 দিন এক্সট্রা দেওয়া হবে। আর আপনি যে অভিভাবক হিসাবে আসবেন, আপনার ভিসার স্ট্যাটাস থাকবে ভিজিটর এবং আপনাকে 6 মাস পরে কানাডা ত্যাগ করতে হবে না। আমরা জানি যে রেগুলার ভিজিটর হিসাবে কানাডা ত্যাগ করতে হয় 6 মাসের মধ্যে। 1 বছর পরের বছর যদি সে আবার পড়াশোনা করতে যায় নেক্সট ক্লাসে, তাহলে নতুন করে আবার ভিসার জন্য হচ্ছে এক্সটেনশনের জন্য আবেদন করতে হবে। এভাবে আপনারা দুজন হচ্ছে এক্সটেনশন করিয়ে দীর্ঘমেয়াদে কানাডাতে আপনার সন্তানকে পড়াশোনা করাতে পারবেন। অভিভাবক কি কাজ করতে পারবে? না, অভিভাবক কাজ করতে পারবে না, যেহেতু তাদের স্ট্যাটাসটা হচ্ছে ভিজিটর। ভিজিট ভিসা এসে আমরা জানি কানাডাতে কেউ কাজ করতে পারে না। যদি কাজ করতে চায় তাহলে তাকে নতুন করে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে আইএলটিএস দিয়ে। যদি তার স্টাডি পারমিট অ্যাপ্রুভ হয় তাহলে সে পার্ট টাইম জব করতে পারবে পড়াশোনার পাশাপাশি। আর সামার ব্রেক যদি থাকে সে তাহলে 4 মাস ফুল টাইম জব করতে পারবে। লেখাপড়ার শেষে তাকে 1 থেকে 3 বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে এবং তার কিন্তু পিআর পাওয়ার একটা সুযোগ আছে। আর যদি এই সময়ের মধ্যে এলএমআই বেসড একটা জব ম্যানেজ করতে পারে, তার সেই যোগ্যতা থাকে, অবশ্যই টাকা দিয়ে এটা কেনা যাবে না, তাহলে সে তাকে কানাডা ত্যাগ করতে হবে। কানাডার বাহির থেকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওয়ার্ক পারমিট পেলে সে কানাডাতে চলে আসতে পারবে, তখন সে জব করতে পারবে। বাবা মা বা সন্তান কি পিআর বা স্থায়ী বসবাসের অনুমতি পাবে? দর্শক, বাবা মা তো ভিজিটিং ভিসা এসেছে, সো তাদের পিআর পাওয়ার কোনো সুযোগ নেই। তবে সন্তান যদি স্কুল পাস
পাস করার পরে অর্থাৎ 12 ক্লাস যেটাকে আমরা বলি, কমপক্ষে 1 থেকে 4 বছরের একটা কোর্স করে কোথাও, এবং সেক্ষেত্রে যদি সে 1 থেকে 3 বছরের ওয়ার্ক পারমিট পায়, তখন দেখা গেছে যে সে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সে আসলে পিআর পাওয়ার একটা ভালো সম্ভাবনা তৈরি করবে, সে পিআর পেয়ে যাবে। তখন সে তার বাবা মাকে 10 বছরের সুপার ভিসায় কানাডাতে নিয়ে আসতে পারবে, এবং সেক্ষেত্রে বাবা মা একটানা 5 বছর পর্যন্ত কানাডাতে স্টে করতে পারবে প্রতিবার প্রবেশ করার পর। ব্যাংকে কত টাকা দেখানো লাগবে দর্শক, এটা সম্পূর্ণটা নির্ভর করতেছে প্রদেশের উপর, কেমন খরচ চাই, লিভিং খরচ, আপনার স্কুলের টিউশন ফি এর উপর। তবে মোটামুটি বলা যায় কমপক্ষে সব মিলিয়ে 50 লাখ টাকার উপরে রাখাটা হচ্ছে ভালো। দর্শক, এবার কিছু বাস্তবতা বলি। নর্মালি এই যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসেই স্কুলিং ভিসার জন্য আবেদন করতে হয়। আপনারা আবেদন করবেন, আপনাদের ভিসা হবে কি হবে না সেটা আসলে আমরা কেউই জানি না। তবে ভিসা হওয়াটা খুব যে বেশি সহজ তাও না, আবার খুব বেশি কঠিন তাও না। আমি অনেককেই চিনি যারা হচ্ছে এইভাবে ভিসা পেয়ে কানাডাতে এসেছে সন্তানের সাথে, অনেককেই আমি দেখেছি বাংলাদেশিদের মধ্যে, আবার অনেকেই দেখেছি রিজেক্ট যেতে। সো মোটামুটি বলা যায় সবকিছু ঠিক থাকার পরেও অনেক সময় আসলে ভিসাটা হয় না, যদি ভাগ্যে না থাকে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, আপনাদেরকে প্রসেস মেনে আগাতে হবে। আরো একটা কথা বলতে চাই, আপনারা সবসময় নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে একজন ইমিগ্রেশন কনসালটেন্ট RCSC এর আপনারা সাহায্য নেবেন, তাহলে দেখা গেছে যে আপনারা প্রপার গাইডলাইনটা পাবেন। অন্যথায় দেখা গেছে যে বাংলাদেশে প্রচুর বিজ্ঞপ্তি হয় যে কানাডাতে স্কুলিং ভিসায় আসলেই জব বা আসলেই সবকিছু হয়ে যাবে। বিষয়টা কিন্তু এতটা সহজ না। আরো একটা কথা বলে নেই, আপনাদেরকে বাস্তবতা বুঝতে হবে। এখানে দেখেন প্রতি বছরের খরচ কিন্তু অনেক বেশি। 1 বছরের পর আপনাকে আরো 1 বছর যদি পড়াতে চান, আবার নতুন করে খরচ, এইভাবে কিন্তু যেতে হবে। সো তাদেরই আসা উচিত এই সমস্ত বিষয় যারা আসলে অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় আছে। আপনি চিন্তা করলেন যে আপনার সন্তানকে আপনি নিয়ে আসলেন, আসার পর আপনি কাজ করবেন, এগুলো কিন্তু হবে না। এবং দেখেন এটা কিন্তু অনেক খরচের ব্যাপার। সো যারা এফোর্ড দিতে পারবেন তাদেরই এগুলো আগে ভালোভাবে ভাবা উচিত, তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। আজ এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার এই ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমি সহ আরো অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা হচ্ছে এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।